আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 44 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তেজ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে এদের নাটক দেখে বিরক্ত প্রায় হনহন করে এগিয়ে এসে রিমের উদ্দেশ্যে বলল, তুমি যাও। রিমের একটা ক্লাসমেট সবাইকে রিমের হয়ে সরি বলে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল রিমকে। এদিকে জিহাদ শুরু থেকেই দুজনকে থামানোর চেষ্টা করছে, ফলস্বরূপ শূন্য হাতে দাঁড়িয়ে আছে। তেজ খিটখিটে মেজাজে বলল, কি সমস্যা? একটা ছোট মেয়ের সাথে এভাবে ঝগড়া করছিস কেন? কত জন্মের শত্রুতা চলছে, নিজেকে সামলা। বেচারির উপর রাগ ঝেড়ে কোনো লাভ আছে? ফাহিম কিছু না বললেও যেতে যেতে জিহাদ থেমে গিয়ে ফাহিমের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এটা তো সে মেয়ের মতোই লাগলো যাকে তুই রাস্তাঘাটে শাড়ি ঠিক করে দিয়েছিলি। 1 মিনিট, ইয়েস, মতো নয়, এই মেয়েটাই তো সেই মেয়ে, তাই তো আমার চেনা চেনা লাগছিল। ফাহিমের উত্তর দিল না, সোজা কথাটাকে কাটিয়ে দিয়ে হাঁটতে থাকলো। দুপুরে বাড়ি ফিরলে খাবার টেবিলে রাইসাকে দেখে তেজের চোখ কপালে উঠে যায়। হাত মুঠো করে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেরিমা নয়ন নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন। তেজ একটু গিয়ে হুঙ্কার ছুড়ল, ও এখানে কেন? ওকে নিচে কে আনলো? রাইসা তেজের এমন ভয়ঙ্কর চাহনি দেখে মেহরিমা বেগমের কাপড় টেনে ধরলেন। তারপর বললেন, কি হলো, কেউ কথা বলছে না কেন? আমি বারবার বলছি নিচে না নামতে, আমার অবাধ্য কেন হলো? এত বড় সাহস কি করে হয়? সবাই কেমন নীরবতা পালন করলো। আরেক চেয়ার থেকে মাহতাব নয়ন খুব ধীরে কণ্ঠে বলল, এত চেঁচামেচির কিছু হয়নি, এসেছো বসো, খাও, মাথা ঠান্ডা রাখো, ক্ষুধোর কারণে অনেক সময় রাগ হয়। তেজ বলল, আমার খিদে পাইনি, চেঁচামেচির কিছু হয়নি মানে? আমার কথা কি কানে শোনা যায় না? মাহতাব নয়ন বলল, তুমি জানতে চাও কে এনেছে? আমি আমি এনেছি, তোমার কোনো সমস্যা? তেজ বিস্ময়ে ফেটে পড়ল, কপালে ভাঁজ রেখে বলল, তুমি? বাবা, তুমি জানো এই সময় ওর পক্ষে হাঁটা কতটা বিপজ্জনক? তুমি বড় হয়ে এরকম ভুল কিভাবে করতে পারো? মাহতাব নয়ন বলল, ওকে হাঁটাতে যাব কেন? বাবার কথায় তেজ আরো রেগে বলল, তো কি ওকে কোলে করে এনেছ? মাহতাব নয়ন বলল, হ্যাঁ। নিজের কথাই এমন সাবলীক উত্তরেতে চক্ষু সরো করে নিশ্চিত হওয়ার জন্য আবারও জিজ্ঞেস করলো, তুমি কি বললে? মাহতাব নয়ন বলল, কেন শুনতে পারোনি? কোলে করে এনেছি। তেজ বলল, বাবা তুমি কি সব বলছো? যদি পড়ে যেত? মাহতাব নয়ন বলল, আমি যথেষ্ট ইয়াং আছি, আমাকে বুড়ো ভেবো না। বাবা মেয়ের ভার সইতে পারবে না তাহলে কিভাবে চলে? আমার মেয়ে এতটাও মোটা নয় যে আমি কোলে করে নিতে পারবো না। তোমার আগে তো আমার মেয়ে, তাই বাবা হওয়ার দরুন আমি যা খুশি করতে পারি। আমাকে নিশ্চয়ই তোমাকে বলে কাজ করতে হবে না যে আমার মেয়েকে আমি কিভাবে রাখবো, কোথায় নিয়ে যাব। রাইসা আশঙ্কিত চোখে তাকালো পঞ্চার্ধ ব্যক্তির দিকে। কি নিঃসংকোচে বলে দিল তার মেয়ে। এটা বাবা মেয়ের সম্পর্ক, কি সুন্দর অধিকার দেখালো বাবা হওয়ার অধিকার। খুশিতে রাইসার চোখে জল ঝলমল করছে। তেজ রাইসার দিকে তাকিয়ে আর কিছু বলার সুযোগ পেল না। মনে মনে কিভাবে চললো সেটা নিজেই জানে। আর এদিকে রাইসা শুয়েই ছিল, পাশে বসে মার্জিয়া, সানজিদা, এরা তিনজনেই গল্প করছে। রাইসাকে খুশি করার জন্য অনেক মজার মজার কথা বলছে, কিন্তু ওই যে এক ঝটকায় কি সব বলে ঠিক হয়ে যায়। রাইসা ঠোঁটের কোণে ভদ্রতা মিশিয়ে একটু হাসলো। তখন দুপুর হয়ে গেছে, সবাইকে খাবার টেবিলে যেতে বললে সানজিদা নিজে থেকে সবাইকে যেতে বলল, কিন্তু কেউ যেতে চাইছে না। সবাই মিলে একসাথে খাওয়া তো হবে না, রাইসা নিচে যেতে পারবে না। তখন মাহতাব নয়ন এসে বলল সবাইকে নিচে যেতে। দুটানা করতে করতে তিনি বললেন রাইসাকে নিয়ে যেতে, কিন্তু সানজিদা তেজের বলে যাওয়া শক্ত কথাগুলো বলে না করলেন, কিন্তু তিনি শুনলেন না। তেজ এমন হলে সে তার বাবা, সেও কম যায় না। তখন রাইসার দিকে ঘুরে বলল, আম্মু তুমি আমাকে বিশ্বাস করো? রাইসার সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো। তিনি আবারও বললেন, তোমার বাবার কিন্তু এতটাও বয়স হয়নি, একদম তরতাজা আছি, মেয়েকে কুলে নিয়ে এটুকু পথ কিন্তু নামতেই পারবো, ভয় পাওয়ার কিছু নেই। বাবা কখনোই তার মেয়েকে ফেলে দেয় না। সবাই একসাথে খাবো, ঠিক আছে? বলেই রাইসাকে পাজা কুলে তুলে নিলেন। রাইসা কিছুটা ভরকে গেল। শ্বশুরের কুলে ওঠার ভাগ্য কয়জনেরই বা হয়, বা কেমন অনুভূতি হয়? শ্বশুর যদি বাবা হতে চাই সেটাই বা কম কিসে? রাইসাকে বলল, আমার গলা ধর আম্মু, নয়তো দুজনেই পড়ে যাব। আর আমার ছেলে এসে আমাকে কম কথা শোনাবে না। আমি তো তোমার শ্বশুর, এই ভাবনা আনার কোনো দরকার নেই। বাবা, তুমি শুধু বাবা ভাবো তাহলেই হবে। উপস্থিত তিনজনের চোখ গোল্লার মতো বড় বড় করে রেখেছে। বাবা ছেলে দুজনেই কি পাগল হয়ে গেল নাকি? উঠতে বসতে শুধু রাইসার কোলেই নিচ্ছে। মার্জিয়া অস্ফুট স্বরে বলল, বাবা তুমি। সবাই নিচে চলো বলেই তিনি আগে হাঁটা লাগলেন। রাইসা শ্বশুরের গলা জড়িয়ে ধরেছে। কিছুক্ষণের জন্য যেন শৈশবে ফিরে গেল, যেন নিজের বাবাই তাকে কুলে করে নিয়েছে। নিজের বাবার কোলে ওঠার সৌভাগ্য নিয়ে তো জন্ম নেয়নি, কিন্তু এখন এই মানুষকে দেখে সেই কষ্ট যেন দূর হয়ে গেল। দুই হাতে আপনা আপনি জড়িয়ে গলা ধরলো। রাইসার ওজন খুব বেশি না, তাই কষ্টের কোনো কথাই আসছে না। সিঁড়ি দিয়ে নামতে দেখে মেহেরিমা নয়ন হা হয়ে গেলেন। আশ্চর্য, এভাবে হা হয়ে আছো কেন মেহেরিমা? তোমার কি এই বয়সে আমার কোলে উঠতে ইচ্ছে করছে নাকি? আগে মেয়েকে বসিয়ে দিয়ে তারপর তোমাকেও নিচ্ছি, কিন্তু আমার মেয়ের উপর এভাবে তাকিয়ে থেকে নজর দিও না প্লিজ।
মাহাতাব নয়নের কথায় কয়েক সেকেন্ডের জন্য পুরো ডাইনিং স্পেস জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। তারপর পরক্ষণে ইরা মুখ চেপে হেসে ফেলল। সানজিদাও ঠোঁট কামড়ে হাসি আটকে রাখার ব্যর্থ চেষ্টা করলো। মার্জিয়া তো বাবার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন উনি হঠাৎ পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে গেছেন। মেহেরিমা নয়ন ভ্রুকুচকে স্বামীর দিকে তাকিয়ে বললেন, আপনার লজ্জাশরম বলে কিছু আছে? কি সব উল্টাপাল্টা বলছেন বাচ্চাগুলোর সামনে? আর এই বয়সে আমার কোনো ভীমরতি ধরিনি যে আপনার কোলে ওঠার শখ জাগবে। মাহাতাব নয়ন ভীষণ নিরীহ মুখ করে বললেন, আরে আমি তো মজা করলাম, এত সিরিয়াস হও কেন? তাছাড়া আমার বউ যদি আমার কোলে উঠতে চাই তাতে অন্যায় কোথায়? আমি জোয়ান আছি এখনো। আপনি চুপ করবেন? মাহাতাব নয়ন বলল, ঠিক আছে চুপ করলাম, কিন্তু আগে আমার মেয়েটাকে বসতে দাও। বলে তিনি খুব যত্ন করে রাইসাকে চেয়ারে বসিয়ে দিলেন। এমনভাবে বসালেন যেন কাচের পুতুল নামাচ্ছেন। রাইসা বসার পরও তার এক হাত চেয়ারের পাশে রেখে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, যেন ঠিকঠাক বসেছে কিনা সেটা নিশ্চিত না হয়ে তিনি সরবেন না। রাইসার বুকের ভেতরটা অদ্ভুত নরম হয়ে এলো। মানুষগুলো এতটা ভালো কি করে হতে পারে? কানে ধ্বনিত হচ্ছে একটা কথা, তুমি শুধু বাবা ভাবো তাহলেই হবে। এই একটা বাক্যই যেন বুকে বহু বছরের জমাট বাঁধা হাহাকারকে এক নিমিষে নরম করে দিল। সে মাথা নিচু করে ফেলল, চোখের কোণে জল চিকচিক করছে। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল যেন কেউ না দেখে। আর এদিকে তেজ কিছু না বলেই রাইসার পাশে চেয়ার টেনে বসলো। তার দৃষ্টি একবার বাবার দিকে তো একবার রাইসার দিকে। ঘুরে ঘুরে এসে আবার স্থির হয়ে গেল। চোখের কোণে জমে থাকা চিকচিকে জলটুকু তার চোখ এড়ালো না। হয়তো এত খুশিতেই এরকম হচ্ছে। মেহেরিমা নয়ন হাতে তুলে খাওয়াচ্ছেন রাইসাকে। হঠাৎ মাথা নিচু করলো, তা দেখে তিনি নরম গলায় বললেন, কি হলো মা, মুখ নামিয়েছো কেন? শরীর খারাপ লাগছে? রাইসা তাড়াতাড়ি মাথা নাড়ালো, না আম্মু। এভাবেই পরম যত্নে কেটে গেল 5 দিন। রাইসা কিছুটা সবার সাথে মানিয়ে নিচ্ছে। খাটের উপর হেলান দিয়ে বসে আছে। পাশে থাকা ফোন তখন বেজে উঠল। একজন সেদিকে তাকিয়ে কাপা কাপা হাতে ফোন ধরলো, মাথা লাজুক ভঙ্গিতে নিচু করে রাখা, কেননা কলটা ভিডিও কল ছিল। পাশে কেউ নেই, সানজিদা নিচে গেছে। এ পর্যন্ত তো ভার্সিটিতে গেলেও কল করে, আবার অফিসে গেলেও করে। প্রতি ওষুধের টাইমে টাইমে খোঁজ রাখে, সাথে খাওয়ার মাত্রাও বাড়িয়ে দিয়েছে। বেশি রাত করে বাড়ি ফেরে না, সন্ধ্যা 6টায় বাড়ি ফিরে আসে। এতে অবশ্য মাহাতাব নয়ন কিছু বলেনি। তার ছেলে বউয়ের প্রতি যে দেখাশোনা করছে, খরমুখ হয়েছে, বউয়ের প্রতি দায়িত্বশীল হয়েছে, এতেই তিনি খুশি। আর ইমরান ফাহিম জিহাদ তিনজনেই প্রতিদিন একবার করে দেখে যায়, ভালো মন্দ জিজ্ঞেস করে রাইসাকে, যাতে কথা বলে কিছুটা সহজ হয়ে যায়। স্ক্রিনের উপর ভেসে উঠছে রাইসার লজ্জিত নত মুখশ্রী। তেজ শুকনো ঠোঁট ভিজিয়ে এক হাতে কপাল চুলকে বলল, ওষুধ খেয়েছো? রাইসা সামান্য মাথা নাড়ালো, কথা বলার মতো শক্তি হলো না, আর না চোখ তুলে তাকানোর। তেজ মুচকি হাসি দিল তা দেখে। তেজ বলল, মৃগনয়নী। রাইসা শুধু মুখ অস্ফুট স্বরে আওয়াজ করলো, জি। কিছু না, সময় মতো খাবার খাবে, রাখছি। বলেই কেটে দিল। রাইসা কেমন লজ্জায় কথা বলতে পারলো না, সেটা তেজের চোখ এড়ালো না, তাই বেশি চাপ দিল না। হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথায় কুকড়ে উঠল। 2 গ্লাস পানি খেয়ে নিয়ে ঠিক হলো না, যেন এটা অন্য কিছুর দ্বারা উপশম হবে। চোখ দুটোর সামনে বারবার সেই হরিণ চোখের মায়াবী মুখ ভেসে উঠছে। কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারলো না, বাধ্য হয়ে ভিডিও কল দিয়েছে। আর চোখের সামনে সেই মৃগনয়নীকে দেখে যেন সব দুশ্চিন্তা, সব কষ্ট এক নিমিষেই দূর হয়ে গেল। এতটা হালকা হলো যেন শূন্যে ভেসে যাওয়া যাবে। মেয়েটা দিন দিন কি জাদু করছে খোদা জানে, এই জাল থেকে বেরোতেই পারছে না। পরের দিন শুক্রবার, সবকিছু বন্ধের দিন। মার্জিয়ার সামনে গিয়ে জিহাদ হাত ধরতে মার্জিয়া হাত সরিয়ে দিল। কি করছো, পাগল নাকি? কেউ দেখলে? জিহাদ বলল, দেখলে আর কি, সোজা আজকেই বিয়ে। তোর তো তর্সয় না ম্যাডাম, আপনি আমাকে একটুও বুঝেন না, পাথরের হৃদয় আপনার। মার্জিয়া বলল, জি পাথরে আছি বেশ ভালো, যখন তখন সবার সামনে হাত ধরতে চাও, এটা কি ভালো বিষয়? একটু তো লজ্জা শরম করো। জিহাদ অবাক হয়ে বলল, তুমি আমাকে এসব বলছো? তোমার ভাইকে দেখেছো? ওই বেটা তো সকাল দুপুর সবসময় বউকে কুলে করে নিয়ে ঘুরে। জানি না সারা রাত কুলে নিয়ে ঘুমায় কিনা। ও যা ছেলে, মনে হয় না কুল থেকে নামাই রাতে। বাবা মা মানে না, আর সামান্য তোমার হাত ধরতে চেয়েছি বলে বিরাট অপরাধ হয়ে গেল, পাগল উপাধি দিলে, ছি। মার্জিয়া খেপে গেল, তারপর বলল, কি সব বলছো? রাইসা হাঁটতে পারে না, আর তাছাড়া ও ভাইয়ার বউ হয়। জিহাদ বলল, তো আমরাও তো বিয়ে করব, শুধু হাত ধরার জন্য যদি বিয়ে করতে হয় তাহলে চলো আজকেই বিয়ে করে ফেলি। মার্জিয়া বলল, হয়েছে আপনার এত নাটক, জানতো। বলেই মার্জিয়া চলে গেল। জিহাদ পেছন থেকে মার্জিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে গেয়ে উঠল, মন তো কথা শুনে না, তোর কাছেই ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। তেজ রাইসাকে পাশে বসিয়ে ফোনে কিছু চেক করছিল। রাইসা চুপচাপ বসে আছে। আজকাল এই ঘরটার কোলাহল যেন কেমন আপন আপন লাগে তার কাছে। কারো হাসি, কারো ঠাট্টা, কারো হালকা ঝগড়া, সবকিছু মিলিয়ে যেন এই বাড়িটা নিঃশব্দে তার বুকের ভেতর জায়গা করে নিচ্ছে। ঠিক তখন ওই ইমরান ফাহিম আর জিহাদ একসাথে কোথা থেকে যেন গম্ভীর মুখ করে ড্রয়িং রুমে ঢুকলো। এমন সময় রাইসার সামনে হাঁটু গেড়ে বসলো, হাতে তরতাজা গোলাপ। রাইসা ভোরকে সামনে তাকালো, তিনজনের হাতে একটা একটা করে তাজা লাল গোলাপ। রাইসা প্রথমে কিছু বুঝতে না পারে একবার ওদের দিকে একবার তেজের দিকে তাকালো, নিজেকে গুটিয়ে নিল কিছুটা। তেজও ফোন থেকে চোখ তুলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মার্জিয়া দূর থেকে দেখে চোখ বড় বড় করে বলল, ইয়া আল্লাহ, এরা আবার কি শুরু করলো? ইরার সাথে সাথে সোফার হাতলে উঠে বসলো। কেউ কথা বলবি না, আমি মনে হয় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি।
প্রপোজ করবে নাকি? তেজ ভাইয়া এদের কি বাঁচিয়ে রাখবে আজকে? সানজিদা চোখে ভাঁজ রেখে বলল, আচ্ছা আগে দেখি কি করে। মাহতাব নয়ন খবরের কাগজ নামিয়ে তাকিয়ে রইল। মেহেরিমা নয়ন সবে রুম থেকে এসে ওদের এভাবে দেখে থ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনজনেই একসাথে একই ভঙ্গিতে একই রকম সিরিয়াস মুখে বসে পড়েছে। দৃশ্যটা এতটাই হঠাৎ আর অপ্রত্যাশিত ছিল যে রাইসা হতভম্ব হয়ে গেল। তার চোখ গোল হয়ে উঠল, ঠোঁট সামান্য ফাঁক হয়ে রইল। কি হচ্ছে তার সাথে বোঝার চেষ্টা করছে। ডান হাতটা অজান্তেই পাশে থাকা তেজের শার্ট খামচে ধরল। যদিও তাদের সাথে টুকটাক কথা বলছে রাইসা, ভয় না পেলেও হঠাৎ এমন করে সবাই বসে গোলাপ এগিয়ে দেয় কিছুটা অস্বস্তিবোধ অনুভব করছে। তেজ নিচের দিকে রাইসার ধরে রাখা শার্টে নজর বুলালো। এক হাতে ঘাড়ে চুলের কাছে নিয়ে কিছুটা নিজেকে শান্ত করে বলল, এটা কি হচ্ছে? জিহাদ গলা খাকারি দিল, তারপর একদম সিনেমার নায়কের মতো গোলাপটা সামনে আরো বাড়িয়ে দিয়ে বলল, প্রিয় রাইসা, আমি জিহাদ, জন্মগতভাবে একটু পাগল, স্বভাবে কিছুটা হাসাহাসির, কিন্তু মনটা একদম ফ্রেশ। আমি আজকে আপনার সামনে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। মার্জিয়া কপালে হাত ঠেকালো। হাই আল্লাহ, এসব কি শুরু করেছে এরা? ইরা সোফায় মুখ গুজে হাসছে। জিহাদ গম্ভীর হয়ে বলল, আপনি কি আমাকে আপনার অফিসিয়াল ভাই হওয়ার সুযোগ দেবেন? যেমন রক্তের ভাই বোন হয় তেমন। আমার নিজের বোন নাই, তোমাকে আমার অনেক ভালো লাগে। একটা বোন হলে ক্ষতি কি? আমাকে ভাই বানাবে? মানে সেই ভাই যে আপনাকে রাগাবে আর আপনার জন্য সবার সাথে ঝগড়াও করবে, যে তোমাকে নিয়ে অনেক মজা করবে কিন্তু কেউ কষ্ট দিলে তাকে ছেড়ে দিবে না, যে তোমাকে নিজের বোনের মতো আগলে রাখবে, সেই ভাই হতে চাই আমি। শেষ কথাটা বলার সময় জিহাদের কণ্ঠে সত্যিকারের কোমলতা নেমে এলো। রাইসার বুকের ভেতরটা আলতো কেঁপে উঠল। এরপর ফাহিম গোলাপটা একটু সামনে বাড়িয়ে দিল। তার গলাটা সবসময়ের মতোই নরম আর স্থির। তারপর বলল, দেখো, আমি ওদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস বলতে পারি, তুমি যদি চাও তাহলে আমি তোমার সেই ভাই হতে চাই যাকে কোনোদিনও আলাদা করে কিছু বলতে হবে না। তোমার মন খারাপ থাকলে বুঝে যাবে, তুমি চুপ থাকলেও পাশে বসে তোমার মন ভালো করার চেষ্টা করবে। আর তুমি যদি কখনো মনে করো এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই, তাহলে মাথায় রাখবে আমরা আছি, আমি আছি। ড্রয়িং রুমের কোলাহলটা যেন একটু একটু করে থেমে গেল। রাইসার অস্বস্তি কেটে সেখানে অবাক অনুভূতি জন্ম নিল। ফাহিমের দিকে তাকিয়ে আছে, তার চোখ ধীরে ধীরে জল চিকচিক করতে শুরু করেছে। এরপর ইমরান খুব দৃঢ়ভঙ্গিতে সামনে এগিয়ে এলো। তার চোখে ছিল অন্যরকম একটা মায়া, একটা নিশ্চিন্ত ভরসা। সে গোলাপটা রাইসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার জীবনের অনেক কিছুই হয়তো খুব সহজ ছিল না, অনেক সম্পর্ক হয়তো তোমাকে পাওয়ার আগেই হারিয়ে গেছে, আবার কিছু সম্পর্ক হয়তো থেকেও ছিল না, কিন্তু সব সম্পর্ক রক্ত দিয়ে হয় না রাইসা। কিছু সম্পর্ক আল্লাহ নিজে ঠিক করে দেন। আর যদি তুমি আমাদের গ্রহণ করো তাহলে আমি তোমার সেই ভাই হতে চাই যার সামনে তুমি কখনো নিজেকে একা ভাববে না, যে তোমাকে বোন বলবে শুধু মুখে মুখে না, মানে প্রাণে। ওই যে দেখেছো আমার বোন ইরা, আমি ওকে যতটা ভালোবাসি তোমাকে ঠিক ততটাই ভালোবাসবো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।